আজকে ক্লাস শুরু করছি। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 918তম ক্লাসে সকলকে স্বাগত। আজ শুক্রবার 20/6/2025। আজকে আমাদের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের হোমিওপ্যাথি জগতের, পালসেটিলা। পালসেটিলা পার্ট 1 নিয়ে আমাদের আমাদের কাছে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী। আমরা আলোচনা শুরু করার আগে সকলে যেন আনমিউট এবং ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল সকলের কাছে। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। ধন্যবাদ। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং আজকে আমি পালসেটিলা বলে একটি ওষুধ নিয়ে এসেছি আপনাদের সামনে। তা পালসেটিলা একটা অসাধারণ ওষুধ। ওষুধে পালসেটিলা বলে না, যে কোনো ওষুধই যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা চয়েস করতে পারি, সব ওষুধই অসাধারণ। পালসেটিলা একটা বিশেষ গুরুত্ব আছে, এটা ডিপ অ্যাক্টিং ড্রাগ। ডিপ অ্যাক্টিং মানে মিডিয়াম ডিপ অ্যাক্টিং ড্রাগ, খুব ডিপ অ্যাক্টিং ড্রাগ নয়, এটা মিডিয়াম ডিপ অ্যাক্টিং। আগেতে আমার ধরুন আজকে 40 বছর প্র্যাকটিস হয়ে গেল। এই 40 বছর প্র্যাকটিস জীবনে প্রথম জীবনে পালসেটিলা অনেক ইউজ করেছি। বর্তমানে পালসেটিলা ইউজ করলেও কমে গেছে, ইউজ করলেও পালসেটিলা কমপ্লিট করতে পারছে না রোগগুলো। আরো ডিপ অ্যাক্টিং ড্রাগ পালসেটিলা থেকে আসতে হচ্ছে, আমাদের থ্রুজাতে আসতে হচ্ছে, কখনো টিউবারকুলিনামে আসতে হচ্ছে, কখনো কার্সিনোসিনে আসতে হচ্ছে, এরকম ব্যাপারগুলো আছে। ফলে পালসেটিলা, তা বলে পালসেটিলার মূল্য কমে গেছে তা নয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, সেটা পরে আসবে, এখন এই যেটা আলোচনা করবো না। বর্তমান যুগে পালসেটিলার সিচুয়েশনটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। আর্থসামাজিক কারণে, পারিবারিক বিভিন্ন কারণে পালসেটিলার জায়গাটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। সেটা পরবর্তীকালে আমি আলোচনা করব, যার জন্য পালসেটিলার পেশেন্ট তুলনামূলকভাবে আমরা কম পাচ্ছি। তা প্রথমে এটাকে বলা হচ্ছে কি, কেন্টের মতন মনীষীও এটাকে বলেছেন কি, এটা মহিলাদের রোগী, মহিলাদের ওষুধ, এরকম একটা ব্র্যান্ড নাম কিন্তু অনেক অথরিটি দিয়েছেন। কেন্টের মতন অথরিটিও এটাকে দিয়েছেন, কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? আমি কেন্টের কথা কেন্ট দিয়েই খণ্ডন করছি। কেন্ট তার ফিলোসফি বইতে কিন্তু বলছেন, উই ট্রিট দ্য ম্যান অ্যাজ এ হোল, উই ট্রিট দ্য ম্যান অ্যাজ এ হোল। এই কথাটা তিনি বলেছেন। তো ম্যান কি দিয়ে তৈরি? ইটস কনস্টিটিউটস অফ উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। উইল মানে ইচ্ছে, বোধ শক্তি, এই দুটোর দ্বারা মানুষ তৈরি। তার ব্যাপারটা হচ্ছে, এইটা যদি কথা যদি হয়ে থাকে, কেন্টের কথা যদি হয়ে থাকে, তাহলে এবার মেট্রিয়া পড়াতে এসে তার মতো ফিলোসফার বলছেন যে এটা ফিমেল রেমেডি। এটা ঠিক যে ফিমেলদের ক্ষেত্রে বেশি ব্যবহার হতে পারে, কিন্তু বেশি ব্যবহার হতে পারে তখনকার সিচুয়েশনে বেশি ব্যবহার হতো, বা তিনি করেছেন, আমরা প্রথম জীবনে করেছি। এখন কিন্তু অত ব্যবহার করা যাচ্ছে না। তার মানে প্রয়োজন ফুরিয়ে গেছে, এ কথা আমি বলছি না। এবং এখানে গন্ডগোলটা কোথায়? ফিলোসফিক্যালি গন্ডগোলটা কোথায়? ওই ট্রিট দ্য ম্যান অ্যাজ এ হোল, ট্রিট দ্য ম্যান অ্যাজ এ হোল হলে পরে সেখানে ওমেন আলাদা করে আসবে কেন? এটা ওমেন্স রেমেডি, এটা হচ্ছে মেল রেমেডি, এরকম কিন্তু অনেককে বোঝাবার চেষ্টা করে। এর ফলশ্রুতিতে কি হয়েছে আমি যেগুলো দেখেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, বিভিন্ন চিকিৎসকের মধ্যে একটা বিভ্রান্তি, বিশেষ করে যারা ফিলোসফি ভালো বোঝেন না, তাদের মধ্যে একটা বিভ্রান্তি এসছে। তারা কি করেন, ধরুন একটা সহজ উদাহরণ দিই, বিয়ে বাড়িতে ধরুন খেয়ে এসে তার গ্যাস অম্বল হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। মেয়ে হলে তাকে পালসেটিলা দেয়, আর ছেলে হলে তাকে নাক্সমিকে দেয়। কিন্তু আচ্ছা, সমস্যার ব্যাপার। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে এইরকম কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখেছি। মেয়েদের বেশি কাজ করে এইটা ব্যাপারটা নয় তো। ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের মানসিক কাঠামো, এবং তার চিত্রের সঙ্গে পালসেটিলা অনেক ক্ষেত্রেই
মিল আসে, এবং তার সঙ্গে সিচুয়েশন, পারিবারিক সিচুয়েশন, সামাজিক সিচুয়েশন, এই সবগুলো আছে, এগুলো সব পাল্টে গিয়েছে। এটা পরবর্তীকালে আমি আসবো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। ফলে সিমটম মিলে গেল, অথচ আমার পারিবারিক সিচুয়েশন মিললো না। যেমন ধরুন, আজকাল অনেক মেয়েই আছে বাবা মায়ের একমাত্র সন্তান, সে যেমন সুবিধে যেমন পায়, তেমনি তাকে স্ট্রাগল করে, লড়াই করে তাকে কিন্তু তার জায়গাটা তৈরি করে নিতে হয়। এই লড়াই করতে গিয়ে পালসিটির পেশেন্টের পক্ষে সম্ভব নয়। পালসিটির হচ্ছে ভীরু পেশেন্ট এবং মুখ চোরা পেশেন্ট, এটা তার পক্ষে সম্ভব নয়। অনেক মেয়ে চাকরি বাকরি করছে, ব্যবসা করছে, আজকাল মেয়েরা কি করে না বলুন তো দেখি। একটা সময় তো মেয়েদের আটকে রাখা হয়েছিল, যখন আমরা অসভ্য বর্বর ছিলাম, যখন যে সময়টা বন্যপ্রাণী, বন্য জগতে যখন প্রাণীদের সঙ্গে আমাদের খুব একটা তফাৎ ছিল না, সেই সময় নারী পুরুষে কিন্তু অতটা বিভেদ ছিল না। সমাজ গঠনের সঙ্গে সঙ্গে প্রথমে আসলো মাতৃতান্ত্রিক পরিবার, এবং পুরুষের পেশি শক্তির জন্য পরবর্তীকালে কি হলো, মাতৃতান্ত্রিক থেকে পিতৃতান্ত্রিকে কিন্তু উত্তরণ ঘটেছে। এই যে ব্যাপারটা, যেটা আপনি দেখুন মহাভারত যদি পড়ে যান, সেটা কৌন্তেয় বলা আছে, কুন্তির পুত্রদের, কৌন্তেয় বলা আছে, খেয়াল করে দেখুন, সেখানে আবার কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থাও সেখানে আছে। লক্ষ্য করে দেখবেন, এটা একটা সন্ধিক্ষণের গল্প মহাভারতটা। তো ফলে বুঝতে পারছেন আজকে এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা হওয়ার জন্য তখনকার পরিবেশ নেই বলে আজকে এটা হচ্ছে না। এবং তখন কি হলো না, যখন পুরুষতান্ত্রিক সমাজ যখন আসলো, তখন মেয়েদের কিন্তু আস্তে আস্তে কিন্তু, তারা মাতৃতান্ত্রিক ছিল, তারা প্রধান ছিল, এখনো মাতৃতান্ত্রিক পরিবার কিছু কিছু জায়গায় আছে, আমাদের মণিপুরে, সিকিম, ভুটান এইসব অঞ্চলে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মাতৃতান্ত্রিক পরিবার প্রায় নেই বলতে গেলে। তাহলে এই যে পিতৃতান্ত্রিক পরিবার আসার জন্য মেয়েদের কিন্তু ঘরে করা হলো, মানে তার মানে ঘরের মধ্যে আবদ্ধ করা হলো, একটা জায়গার মধ্যে আবদ্ধ করা হলো। যে যে মহিলা তার মানে জন্মসূত্রে সে বনে বেড়াতে ঘুরে বেড়াতো পুরুষদের সঙ্গে একসঙ্গে, তাদের কিন্তু আস্তে আস্তে গৃহবন্দী করা হলো। তারপরে বিভিন্ন রকম বিধিনিষেধের জন্য মেয়েরা কিন্তু আস্তে আস্তে সংসারের একটা সময় বোঝাও হয়ে পড়েছিল। একটা সময় সংসার বোঝা হয়ে গেছিল, ও তো বিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে সংসারের সিচুয়েশন গুলো আমি জাস্ট একটু টাচ করে যাচ্ছি, এগুলো জানা দরকার সিলেকশন করতে গেলে। ওষুধ শুধু সিমটম দিয়ে হয় না। এইবার সেই সিচুয়েশনটা বর্তমানে আর নাই। এখন যে পার্সিয়ালিটি যেটা ছিল, সেই পার্সিয়ালিটি অনেক কমে গেছে। একজনের সন্তান, তার বাবার একমাত্র সন্তান মেয়ে, তো তাকে কি পার্সিয়ালিটি করবে? তাকে লড়াই করতে হচ্ছে আপামর। এই যে লড়াকু যে জায়গাটা, এই ধরনের জায়গাটা কিন্তু পালসেটিলা আসবে না। সিচুয়েশনটা নষ্ট হয়ে গেছে। তা বলে পালসেটিলা নেই? অবশ্যই আছে। তাহলে পালসেটিলার এই জায়গাটা আমি বললাম। এবার আসা যাক, এবং কেন কি বলছেন যে কন্দনশীল মহিলা, আর কি বলছেন না ওই চুলটা তার হচ্ছে স্বর্ণালী কেশ। আর স্বর্ণালী কেস তো আমাদের তো ইন্ডিয়ান মেয়েদের তো এরকম হয়, আমাদের ইন্ডিয়ান বা ভারত বা বাংলাদেশের মেয়েদের এরকম তো হয় না। ওটা ব্যতিক্রমের মধ্যে কারো হয়তো হয়ে গেল, সেটা আলাদা কথা। ফলে স্বর্ণালী আমরা পাবো না তো এখানে। ক্রন্দনশীল মহিলা, ক্রন্দনশীল, হ্যাঁ, পালসিটের পেশেন্ট সহজেই কান্নাকাটি করে, এটা একটা ঠিক। তার ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তার কারণটা কি? তারা তো ঘরের মধ্যে আবদ্ধ, তো সবসময় একটা বন্দি দশা তো ছিল, যার জন্য তাদের কল্পনাপ্রবণ মন, তাদের কল্পনাপ্রবণ হলেই তার চেঞ্জেবল মন হবে, এবং তারা কিন্তু সহজেই কিন্তু সেন্সিটিভ, এবং তারা বশ্যতা স্বীকার করে। তাদের বশ করানো হয়েছে তো গৃহের মধ্যে। মেয়েরা বেশি বেরোতে পারে, তাদের গন্ডি কেটে দেওয়া হয়েছে। এটা ছিল তো। এখন তো এই জিনিসগুলো অনেক উঠে গেছে, অনেক উঠে গেছে। তাও নেই তা নয়, আছে অবশ্যই। তাহলে দেখা গেছে কি, আমি যে এর আগে বললাম যে মহিলা রেমেডি বলে অপব্যবহারের একটা গল্প আপনাকে বললাম। অপব্যবহারের গল্প বলতে আমারই মনে পড়ে ডাক্তার তপন কাঞ্জিলালের চেম্বারে, তিনি একজন ডাক্তার। তা তাকে স্যার ওষুধ দিয়েছিলেন, ভালো ছিল, খুবই ভালো ছিল। কিন্তু তার কাছে এসে যখন বলছে আমার এই হয়েছে ওই হয়েছে, পেটে তখন ব্যথা হচ্ছে ইত্যাদি বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে, যখন বলছে হ্যাঁ রে, তুই এত ভালো ছিলিস, তুই কি গন্ডগোলটা করলি?
প্রথমে বলছে না, তারপরে সে স্বীকার করলো, হ্যাঁ আমার বিয়ে বাড়িতে খেয়ে এরকম পেটে গ্যাস ট্যাস হয়েছিল, আমি পালসেটিলা খেয়েছি, পালসেটিলা খেতে গ্যাস ট্যাস গুলো কমে গেছে, কিন্তু আমার এই ট্রাভেলস গুলো পরে দেখা দিয়েছে। এখানে আসলে কি হয়েছে, পালসেটিলা এখানে সাপ্রেসড করেছে। এখন আমাদের তো অধিকাংশ ডাক্তার সাপ্রেশন বোঝে না, এবং স্যার তাকে বলে তুই বেরিয়ে যা, তোকে আমি ওষুধ দেবো না, তাকে ওষুধ দিলেন না স্যার। কেন না, তাকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কি হলো, তাকে একটাই প্রশ্ন করেছিল, তুই কি তোর মনটা কি পালসেটিলার মতন, আপনি যে ওষুধই দিন না কেন তার মনটাকে মেলাতে হবে, মুন্ডুকে মেলাতে হবে। একদম স্থূল কথায় মুন্ডু কেটে দিয়ে মানুষ যেমন বাঁচে না, তেমনি মেন্টাল সিমটম বাদ দিয়ে মানুষ হয় না, বিশেষ করে পলিকেস ড্রাগের ক্ষেত্রে সম্ভবই না। আমরা কিন্তু এই ভুলগুলোই করে চলেছি ওষুধ দেওয়ার সময়। আমাদের ওই যে আমাদের শিখে রেখেছি যে তৈলাক্ত খাবার এইসব খেলে পরে পালসেটিল একটা ভালো ওষুধ, কেউ কেউ ইপিকাকও দেয় যদি একটু আধটু বমি ভাব থাকে, এগুলো একটা ধরা বাঁধা, এগুলো তো এমনিতেও সরে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি আপনার সঠিক ওষুধ নির্বাচন হয়, তখন সারার ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা আসবে না, এই কমপ্লিকেশনটা আসবে না। এই যে মেয়েটা পরবর্তীকালে যে কমপ্লিকেশন, এটা আসবে না। আপনি ধরুন একটা জ্বর ওষুধ দিয়েছেন, জ্বর ওষুধ দেওয়ার পর দেখা গেল কি জ্বরটা ছেড়ে গেল, তারপর তার কাশি সর্দি, তারপর দেখা গেল তার কনস্টিপেশন ইত্যাদি ডেভেলপ করলো, এখানেও আপনার ওষুধটা কিন্তু সাপ্রেশন হয়েছে, সঠিক নির্বাচিত হয়। সঠিক নির্বাচিত হলে পরে এইসব মানে কি বলবো, এই উৎপাত দেহে আসবে না। এবং তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে আমরা একটা ওষুধ যখন সিলেকশন করব, প্রতিটি ক্ষেত্রে টোটালিটি অফ সিমটমের কথা ভাবতে হবে। টোটালিটি কখনোই মনকে বাদ দিয়ে সম্ভব নয়। মানে এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু কেন্ট বারে বারে বিভিন্ন জায়গায় দেখবেন, দু চারটে কোনো একটা রোগের সিমটম বলছেন, দু তিন লাইন লিখলেন, লেখার পরে তার সঙ্গে এই জুড়ে দিলেন সেই সেই যেটা আছে, সেই যে মেডিসিনটার মেন্টাল সিমটমটা টুক করে জুড়ে দিলেন, এবং খুব মুন্সিয়ানার সঙ্গে খুব খুব ইজিলি জুড়ে দিলেন। এইগুলো কিন্তু আমরা যদি না শিখতে পারি, আমরা যদি এরকম না করতে পারি, তাহলে আমাদের কি হবে। আমরা ধরুন আজকে একটা ক্রনিক মেডিসিন ঠিক মতো দিয়েছি, অ্যাকুট কন্ডিশনে বেশিরভাগই আমি ওষুধ দেই না, লাগেও না। কিন্তু যদি ওষুধ দিতে হয়, সেক্ষেত্রে খুব নিখুঁত না হলে কিন্তু আপনার এই যে ক্রনিক ডিজিজ যেটুকু ইমপ্রুভমেন্ট করেছে, সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু পুরো 12টা বেজে যাবে। যার জন্য আমি আমার দূরের পেশেন্টদের বলি, সেরকম কিছু হলে চেষ্টা করবেন ওষুধ আমার 2-1 পুড়িয়া খেয়ে দেখবেন, মানে প্লাসিবো খেয়ে যদি সেরে যায় ভালো, বেঁচে গেলাম। যদি না সারে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবেন, একদিন ওষুধ খাবেন, একটু কমে গেলে আর ওষুধ খাবেন। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে বলি না, কারণ হোমিওপ্যাথি ডাক্তার দেখি আমার যে কত রকম বিপদে পড়েছি পরে, সে কহতব্য নয়। আচ্ছা, আর ওষুধ সাধারণত আগেতে বলে দিতাম, খুব মায়া ছিল তো, এখন আর চট করে বলি না। ওষুধ বললে আবার বিভিন্ন রকম সমস্যা হয়। এটা গেল। তাহলে পালসেটিলার ক্ষেত্রে আমাদের তাহলে মনে রাখতে হবে, এটা শুধু ফিমেল রেমেডি ভাবলে হবে না, এটা যেমন মেলের ক্ষেত্রেও কাজ করতে পারে, যদি আপনি মেন্টাল সিমটম বা আদার সিমটম গুলো যদি আমার কভার করে। যেমন ধরুন কন্দনশীল মহিলা, এটা করলো সহজেই কেঁদে ফেলে, তারপর ঠান্ডা বাতাস খুব ভালোবাসে, হুম, ওপেন এয়ার সে ভালোবাসে, হ্যাঁ, এবং সে খুব শান্ত প্রকৃতির, এরকম সিমটম গুলো যদি থাকে, তার গরম কাতরতা আছে, এইগুলো যদি এরকম থাকে, তা সেখানে ধরুন সেটা যদি মেল হয় তাহলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার ধরুন জল পিপাসা নেই, আরো কিছু সিমটম আছে পালসেটিলার, মোক্ষম মোক্ষম সিমটম গুলো আছে, সেটা তো মেয়েও হতে পারে, পুরুষও হতে পারে, এমনকি বৃহন্নলাও হতে পারে, যাকে চলতি কথা আমরা হিজড়া বলে থাকি। তাহলে এখানে মানুষটা মূল ব্যাপার হচ্ছে, মানুষটা, ম্যান অ্যাজ এ হোল, ম্যানের মধ্যে এই ভাগগুলো আছে। ফলে যেহেতু ওইদিকে বেশি পালসেটিলা তখনকার যুগে বেশি আসতো, আমাদের বলছি তো, আমাদের প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস করছি, যখন পালসেটিলা তো প্রায় দিতাম, হ্যাঁ, এবং দুর্দান্ত রেজাল্ট হতো। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে পালসেটিলা কমতে শুরু করলো, আরো ডিপ অ্যাক্টিং ড্রাগ গুলো, এটা মিডিয়াম ডিপ অ্যাক্টিং ড্রাগ, আরো ডিপ অ্যাক্টিং ড্রাগ গুলো প্রয়োগ করতে বাধ্য হচ্ছি আমরা, নাহলে রোগীকে আমরা ট্যাকেল করতে পারছি না। এটা হচ্ছে বাস্তবতা। বা অনেক সময় পালসেটিলা দিলাম, দিয়ে একটা স্টেজ পর্যন্ত এগিয়ে যাওয়ার পর কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের অন্য ডিপ অ্যাক্টিং ড্রাগ আমাদের দিতে বাধ্য হচ্ছে। এরকম ঘটনাও কিন্তু ঘটছে। ফলে আমাদের এটা খুবই সাবধান হতে হবে এই ওষুধ দেওয়ার ব্যাপারে।
এবার দেখুন কেন কিন্তু এখানে কি বলছেন, কেন একটা দারুণ কথা বলছে, আগেতে পালসের অনেক তরুণী একটা পরিবারের মধ্যে পাওয়া যেত। ওই যে সিচুয়েশনের কথা বারবার আপনাদের বলছিলাম আমি। আচ্ছা এখন কি অতগুলো তরুণী আছে কারো বাড়িতে? নেই তো। একান্নবর্তী পরিবারই তো নষ্ট হয়ে গেছে। একান্নবর্তী পরিবার তো ছিল আগে থেকে, কাকা জ্যাঠা, বিভিন্ন রকম তারা ছিল, এবং অনেক যারা তার মধ্যে দরিদ্র যারা হতেন। ভিডিওটা বন্ধ করুন বিশ্বনাথ বাবু। হ্যাঁ, তা এই যে অনেকে আশ্রিত হতো পরিবারের মধ্যে, একান্নবর্তী পরিবারে মনটা তো অনেক বড় ছিল তাদের, সেখানে সবাই মিলে থাকতো। এই যে একটা, সেখানে অনেক তরুণী পাওয়া যেত। এখন সেই তরুণী পাবেন? কতগুলো তরুণী আপনি একটা পাড়ায় হয়তো পাবেন। পাড়ায় পাবেন, পরিবারে পাবেন না। তাহলে সিচুয়েশনটা যদি না, সিচুয়েশনটা গুরুত্ব কিসে আছে? হ্যানিম্যান কিন্তু তার ইয়েতে কি বলে, ওই ম্যাথমেটিক্যাল পিউরার প্রিফেজে একটা জায়গায় তিনি বলছেন সিচুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন সিচুয়েশন থেকে তার সিমটমটা ডেভেলপ করছে। সিচুয়েশনটা নেই, তাহলে আপনি কি করে তার সিমটম থেকে শুধুমাত্র ওষুধ দেবেন? দেওয়া যাবে না। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এইগুলো যদি আপনারা না বোঝেন, শুধু সিমটম সিমটম করে লাফালাফি করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বিপদে পড়বেন। তাহলে দেখা গেছে পালসের রোগী কেন এখন পাওয়া যায় না, সেই কথাটা আমি কিছুটা আগেও বলেছি। এবং আরেকটা কথা আবার মনে করে দিচ্ছি, এই যে ক্রন্দনশীল যে মেয়েরা এই যে কেঁদে ফেলে, এটা পালসেটিলা ছাড়া আরো অনেক ওষুধ আছে। পালসেটিলা পেশেন্ট কাঁদলে কিন্তু তার রিলিফ হয়, আরাম হয় এবং সহজেই কেঁদে ফেলে। আরেকটা ব্যাপার কি, পালসেটিলার মুখটা কিন্তু লাল লাল হয়, একটু লালচে টাইপের হয়, মানে সোজা কথা ওখানে একটু রক্ত যেন জমে আছে এরকম একটা ব্যাপার আছে। এবং পালসেটিলা পেশেন্টকে দেখলেই কিন্তু বোঝা যায়। আর পালসেটিলা পেশেন্ট কি ভীরু হরিণীর মতো, চট করে সবকিছুতে ভয় পায়, সবকিছুতে সচকিত সচকিত, এটা থেকে ভয়, ওটা থেকে ভয়, নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। পালসেটিলা পেশেন্ট এরকম হয়। আর কি হয়, সে নরম প্রকৃতির হয়। এবং আরেকটা কি ব্যাপার হচ্ছে, সে কিন্তু বাধ্য। যেমন ধরুন টিউবারকুলিনামের পেশেন্ট যেমন অবাধ্য হয়, চূড়ান্ত অবাধ্য হয়, পালসেটিলা পেশেন্ট তা তো নয়, ভীষণ বাধ্য। পালসেটিলা পেশেন্ট হচ্ছে ভীষণ বাধ্য। এই যে বাধ্যতা, এইটাও কিন্তু একটা খুব সিমটম, এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। বাধ্যতা কার সঙ্গে রিলেটেড? ফ্যামিলির সঙ্গে রিলেটেড। ফ্যামিলির সঙ্গে রিলেটেড যে কোনো সিমটম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফ্যামিলির সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কার সঙ্গে কিরকম তার রিলেশন, ফ্যামিলির সিচুয়েশনটা কি, তার মানসিক পরিবেশটা ফ্যামিলিতে কিরকম, এই ফ্যাক্টরগুলোকে কিন্তু আমাদের ভাবতে হবে। পালসেটিলার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। পালসেটিলার মন ভীষণ চেঞ্জেবল, ভীষণ চেঞ্জেবল, এটা পায়। এবং তারা সহজেই উত্তেজিত হয়। উত্তেজিত হয় মানে প্রভাবিত হয়, উত্তেজিত হয় মানে তারা ঝগড়া করার জন্য উত্তেজিত হয় এরম ব্যাপারটা নয় কিন্তু। তারা অ্যাকচুয়ালি সোজা কথা স্পর্শকাতর। এগুলো সব কিন্তু সোরার সিমটম কিন্তু। সামান্য উপেক্ষা বা সামান্য যেন একটু ভালোবাসায় কম হলো, তাতেই যেন তার মানসিক কষ্ট হতে শুরু করে। এবং এগুলো কিন্তু খুব বেশি যে স্থায়ী হয় এরম ব্যাপারটা না। পালসেটিলা পেশেন্ট কিন্তু চট করে ভুলে যায়। আপনার সঙ্গে আপনি হয়তো তাকে বকলেন, একটু কান্নাকাটি করলো, বাপি এরকম বলেছে, ইয়ে বলেছে, তারপরে দেখা গেল যে না, কিছুক্ষণ পরে আবার বাপি বাপি করে চলে আসছে। পালসেটিলা কিন্তু এতক্ষণ ধরে রাখে না তার মনের কষ্টগুলো বা মনের বেদনাগুলো। তা বলে কি পালসেটিলা পেশেন্ট কি কোনো বেদনা নেই? অবশ্যই আছে। যেমন মনের কষ্ট, মনের কষ্ট বলতে কি, মিলানকোলিয়া, মিলানকোলিয়া বলে একটা ইয়ে আছে, কথা আছে, শব্দ আছে। মিলানকোলিয়া এই যে শব্দটা, যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিলিং অফ ডিপ স্যাডনেস। আমরা স্যাডনেসটা দেখেছি, রেভাটেরিজের স্যাডনেস দেখেছি, স্যাডনেস তো আমরা দেখেছি। কথা হচ্ছে এই স্যাডনেস, ডিপ স্যাডনেস যখন হবে তখন মিলানকোলিয়া। তাহলে এমনি স্যাডনেসের সঙ্গে তো একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি পরে বলছি। এবং স্যাডনেস এটা বোঝা যায়। এবং মিলানকোলিয়ার ক্ষেত্রে কি, এই যে গভীর একটা সোজা উদাহরণ দিই। যেমন ধরুন ভূমিকম্পে অনেক লোক মারা গেল, আপনি খুব দুঃখ পেলেন, কারণ সেন্সিটিভ পেশেন্ট তো, আপনি দুঃখ পেলেন।
এবং বা পাড়ায় কোনো পরিচিত লোক মারা গেল, আপনি দুঃখ পেলেন। দিস ইজ স্যাডনেস। এখান থেকে যে দুঃখটা পেলেন, এটা স্যাডনেস। সবাই কিন্তু মৃত্যু কিন্তু এগুলো স্যাডনেস। আপনি কদিন পরেই ভুলে যাবেন, কদিন পরে এটা আপনার আর বিশেষ দাগ কাটবে না। কিন্তু আপনার বাবা কি মা কি স্বামী যদি মারা যায়, তখন কি দাগ কাটবে না? তখন তো দাগ কাটবে। তখন এটা ফার্স্ট টাইমের একটা গ্রিফ হবে, এবং সেই গ্রিফটা যদি প্রলং যদি হয়, সেক্ষেত্রে তখন এই প্রলং যখন হবে, এই গ্রিফটার সঙ্গে তার একটা স্যাডনেস, তার মুখ দেখলেই ধরতে পারবেন। তার বিষণ্ণ মুখ দেখলেই বুঝতে হবে, গোমড়া মুখ বা বিষণ্ণ মুখ, গোমড়া কথাটা ঠিক নয়, বিষণ্ণ মুখ, এইটা দেখলেই বোঝা যায়। এবং প্রশ্ন করে জানা যায় তার হাসি আসে না, তার মনে কোনো আনন্দ নেই। বিষণ্ণতাকে বলবে আমি স্যাড, কেউ কোনোদিন বলবে না আপনাকে। তার মনে আনন্দ নেই, আনন্দ জিনিসটা তার মধ্যে নেই। এই যে স্যাডনেস, এই যে ব্যাপারটা যেটা এখানে আমি বললাম কি, তাহলে এই যে তার স্বামী এইসব মারা গেলে এই যে স্যাডনেসটা, যেটা এইখান থেকে যে স্যাডনেস যেটা আসবে, সেইটা মিলানকোলিয়া হবে। এবং সেটা দেখলে পরে তার মিলানকোলিয়া ব্যাপারটাকে দীর্ঘস্থায়ী। কারণ এই ধরনের স্যাডনেস গুলো দীর্ঘস্থায়ী। মায় মরে গেছে কি বাবা মরে গেছে কি স্বামী মরে গেছে, এটা কি চট করে ভোলা যায়? না ভোলা সম্ভব? এই যে মানসিক যে বিষয়টা, এই জায়গাটা কিন্তু মিলানকোলিয়া, কিন্তু এটাও কিন্তু পালসেটের মধ্যে আছে। স্যাডনেস এর মধ্যে কি, স্যাডনেসটা আমি ঘুরিয়ে বলেই দিয়েছি আমি। এখানে কি স্যাডনেস এর মধ্যে কি, এখানেও একটা বেদনা আছে, দুঃখ আছে। হ্যাঁ, এখানে কি হয়, ওই বেদনা পেলো, সেটা বিচলিত হয়ে পড়লো, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, আশেপাশে অনেকগুলো লোক মারা গেল, বিচলিত হয়ে পড়লো। কিন্তু সেটা কিছুদিন সাময়িক, তো সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। বাবা হয়তো পাশের বাড়িতে কেউ হয়তো মারা গেল, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, একটু কষ্ট পেলো। আবার এটাও তো দেখেছি যে কুকুর মারা যাওয়ার পর ডিপ্রেশনে ভুগছে, আমি তাকে এখনো পর্যন্ত চিকিৎসা করছি। ডিপ্রেশন মানে কি, সে মরে যেতে চাইছে আমার ভুলে। কিরম ভুল? দুটো ঘটনা আছে সেখানে, রিমোর্সও আছে। আর রিমোর্স মানে অনুতাপটা এখানে বেশি, গ্রিপের থেকে অনুতাপটা বেশি। সে বারবার বলছে আমার জন্য মরে গেল। একটা কুকুর, বাচ্চা কুকুর, কি নামটা বলতে পারবো না, বিদেশি কুকুর। তা তাকে ওই আম খাওয়াচ্ছিল, আম খাওয়ার পর অনেক সময় আটিটা মুখে চলে গেলো, আটিটা কুকুরটা বার করে দেয়। সেই আটিটা কুকুরটা বার করতে পারি না, গিলে ফেলেছে। আলটিমেটলি সেই কারণে সে মারা যায়, এমনকি অপারেশন করেও তাকে বাঁচাতে পারে। এবং এই যে তার জন্য যে এরকম হলো, সেই জন্য সে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, তাকে এখন প্রায় 90% সুস্থ করা গিয়েছে। তাহলে কি হলো, এইটা থাকে। আবার কি হচ্ছে, পালসিটের পেছনে ডেসপেয়ারও থাকে, হতাশাও থাকে। হতাশা বলতে কি বোঝায় না, যেখানে কোনো আশা থাকে না। চলতি কথা হতাশা, আরেকটা বাংলা হচ্ছে নৈরাশ্য। যেখানে কোনো আশা থাকে না, তাকে বলে হতাশা। ফ্যানাটিক্যাল, ফ্যানাটিক্যাল এই যে ব্যাপারটা হচ্ছে উন্মাদনা। এই উন্মাদনাটা কিন্তু অনেক কিছুতেই হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে, রাজনীতি নিয়ে হতে পারে, খেলা নিয়ে হতে পারে, দেশ নিয়ে হতে পারে, সবকিছু নিয়ে এখানে হতে পারে। তাই ফ্যানাটিক্যাল ব্যাপারটা কি, উন্মত্ততা, তো মানে উন্মত্ত মানে পাগলের মতন হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। যেমন ধরুন, গত বিশ্বকাপে ইংল্যান্ডের হুলিগান বলে একটা গ্রুপ আছে, যারা ইংল্যান্ড খেলা হলেই তারা দেখতে যায়, তাদের মাঠে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল এই কারণে যে তারা গিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা এইসব করে বলে। এই যে হুলিগান যেটা, আলোটা কি কম হচ্ছে একটু? না, ঠিক আছে। এদের নিষিদ্ধ করা হয়। তাই এদের বৈশিষ্ট্যটা কি, এদের মধ্যে তিনটে মায়াজমি আছে। তারা তার নিজের দলটাকে বা নিজের দেশকে বা নিজের ধর্মকে অতিরিক্ত ভালোবাসেন, অসম্ভব ভালোবাসেন, এটা একটা দিক আছে। এবং তাদের মধ্যে কি হচ্ছে, তাদের দলটাকে সে শ্রেষ্ঠ মনে করে, আর কাউকে শ্রেষ্ঠ মনে করে, সবাইকে সে নিকৃষ্ট মনে করে। এটাও তার একটা বৈশিষ্ট্য। এই যে অন্যকে নিকৃষ্ট মনে করে, নিজেকে বড় মনে করে, দ্যাট ইজ সাইকোসিস। আর এই যে ভালোবাসা যেটা, এটা হচ্ছে সোরা। এবার হচ্ছে কি, তার সঙ্গে মারপিট, দাঙ্গা ভাঙা ভাঙি সবকিছু করতে পারে, দ্যাট ইজ সিপিএটিক ইন নেচার। এই তিনটে মায়াজমই এখানে কিন্তু জড়িয়ে আছে। এই তিনটে মায়াজম যেখানে থাকবে, সে রোগগুলো খুব সুবিধার কিছু হবে না।
এটা নিয়ে কোনো সুবিধার কোনো বিষয় নেই এখানে। তাহলে এবার কি হলো, তাহলে এই যে ফ্যানাটিসিজম এইটাও কিন্তু আপনি পালসের মধ্যে পাবেন। এটা বয়স্ক মহিলাদের মধ্যে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তারপর একটা কি ব্যাপার হচ্ছে, পালসেটিলা পেশেন্ট কি হচ্ছে না, এরা অত্যন্ত খেয়ালি হয়, কল্পনার প্রবণ হয়। ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বলে এই কল্পনা প্রবণগুলো আরো বেশি হয়, আরো বেশি হয়। কিন্তু এখন তার ঘরের মধ্যে আবদ্ধ থাকে না, অত কল্পনার ক্ষমতা তাদের নেই। তাদের দিনরাত লড়াই করে এস্টাবলিশমেন্ট হচ্ছে, পড়াশোনা থেকে ধরে এভরিথিং, সংসারের দায়িত্ব তারা নিচ্ছে। তাহলে এই পর্যন্ত হলো। এরপরে আমরা কি আলোচনা করব, এর কিছু ফিক্সড আইডিয়া আছে। এই ফিক্সড আইডিয়া, বিভিন্ন রকম ফিক্সড আইডিয়া আছে এই পালসের পেশেন্টের মধ্যে। এই ফিক্সড আইডিয়ার জন্য কিন্তু থুজার সঙ্গে এই জায়গাটা তার কিন্তু খুব ভালো একটা রিলেশন আছে, যার জন্য পালসেটিলা পেশেন্ট অনেক সময় কমপ্লিট করার জন্য থুজার প্রয়োজন হয়। অনেক সময় আমরা থুজা দিয়ে থাকি। এবং আমাদের স্যার একদিন একটা কথা বলেছিলেন, ডক্টর তপন কাঞ্জিলাল, পালসেটিলা টনিক হচ্ছে থুজা। যদিও এটা আমি কোনো বইতে পাইনি, পরবর্তীকালে পালসেটিলা থেকে থুজা আসার রাস্তাগুলো আমি শিখে নিয়েছি। হ্যাঁ, এখন আর অসুবিধা হয় না। কিন্তু কথা হচ্ছে যে পালসেটিলা থেকে থুজা আসবে এমন না, অন্য ওষুধ আসতে পারে, ফিক্সড হবেন না কোনো জায়গায়। এবার দেখুন এখানে কি বলছে, রোগিনী মনে করেন বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করা বিপজ্জনক। বিপরীত লিঙ্গ বলতে আমি যদি ছেলে হই তাহলে মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা বিপজ্জনক, বা যদি মেয়ে কেউ হয় সে ভাবে যে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এটা একটা ধারণা। এবং সে কেন এরকম ধারণা, তার গ্রহণযোগ্য যুক্তি সে দিতে পারে না, গ্রহণযোগ্য যুক্তি সে দিতে পারে না। খুব পুরুষের ক্ষেত্রে সমভাবে এটা প্রযোজ্য। প্রকৃতির সৃষ্টি নারী ও পুরুষ, প্রকৃতির সৃষ্টি নারী পুরুষ। আজকে নারী পুরুষের যদি আজকে মিলন না হয়, সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে, সৃষ্টি আর থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। আমরা নিজেদের জীবন যেমন অতিবাহিত করছি, আমরা আবার সৃষ্টি করে কিছু রেখে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্য, মানে সেই জায়গাটা কিন্তু আমাদের থাকবে না যদি আমরা এই ধরনের ভাবনাগুলো যদি আমরা চলতে থাকি, এইরকম ফিক্সড আইডিয়াগুলো যদি আমাদের যদি চলতে থাকে, তাহলে কি হচ্ছে, এরা কি করে, নিয়ম কি, বিপরীত লিঙ্গের প্রতি, একজন পুরুষ নারীর প্রতি, নারী একজন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করবে, এটা খুব একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু তা বলে আকর্ষণ অনুভব করলে বলে যে কোনো লোকের সঙ্গে ভিড়ে যাবে এরকম কথা নাই বলছি না, আকর্ষণ একটা তার থাকে, এটাই স্বাভাবিক। এদের মধ্যে সেটা থাকে না, এটার মধ্যে থাকে না। তাহলে এটা হচ্ছে কি, প্রকৃতির নিয়মটা কি, আকর্ষণ থাকবে, প্রকৃতির সৃষ্টির জন্যই আকর্ষণ সৃষ্টি করেছে। তাহলে প্রকৃতির নিয়মের সঙ্গে মানানসই হচ্ছে না, তাহলে প্রকৃতির নিয়মের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করছে। আবার এটাও ঠিক, ফিজিওলজি বা শারীরিক বিজ্ঞান সেখানে কি বলছে, বিভিন্ন রকম হরমোনের ক্রিয়া হচ্ছে এই আকর্ষণের জন্য দায়ী, সেখানে রীতিমতো ব্যাখ্যা করা হয়েছে, সেটা বই খুললে আপনি পাবেন। কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটা কিন্তু আকর্ষণ অনুভব করছে না। তাহলে এই যে ফিজিওলজিক্যাল ল, এই যে তার শারীরবৃত্তীয় যে নিয়ম, সেই নীতির সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না তার এই ভাবনাগুলো, মানে এটাও কিন্তু অসঙ্গতি। এই দিক থেকে কি, এই দিক থেকে বিচার করলাম, এর আগেরটা বিচার করলাম আমি কি মানে প্রকৃতিগত দিক থেকে, এবার বিচার করলাম শারীরিক বিজ্ঞানের দিক থেকে। একটা ব্যাপার কি, সমাজে যে রীতিনীতিগুলো আছে, সামাজিক যে রীতিনীতিগুলো, যেগুলো প্রতিষ্ঠিত রীতিনীতি, যেটা মোটামুটি সবাই মেনে চলেন, এই যে রীতিনীতিগুলো, এই রীতিনীতিগুলো সম্পর্কে তার কিন্তু ভ্রান্ত বিশ্বাস, মানে এগুলো ক্ষতিকারক বা এগুলো প্রয়োজন নেই, মানে এই দিক থেকেও যদি বিচার করে এটাও তাহলে সাইকোটিক। তাহলে বোঝা যাচ্ছে যে পালসেটিলার মধ্যে তার চঞ্চলতা বলুন, তার ক্রন্দনশীলতা বলুন, এইগুলো যেমন শরীরিক সিমটম গুলো যেমন থাকছে, পাশাপাশি কিন্তু সাইকোটিক সিমটমও কিন্তু প্রচুর আছে, বিশেষ করে এই জায়গাগুলো।
আবার দেখবেন অনেক পেশেন্ট বলবে আমি দুধ খাই না। এটা একটু বুঝতে হবে, দুধ খাও না কেন? অনেকে বলে যে আমার দুধ খেলে পরে গ্যাস হতো, সেই জন্য আমি দুধ খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে এখানে দুধ খাই না অ্যাভারশন টু মিল্ক হবে না, এখানে হবে অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক। পাশে ওল্ড কথাটা লিখে রাখবেন, কারণ চিকিৎসা করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি এই সিমটমটা আবার ফিরে আসে, বহু ক্ষেত্রে ফিরে আসে, আমরা এটা দেখেছি। এবার তারা আরো কি মনে পড়ে, আচ্ছা এই যে একটু দুধটাকে শেষ করি, এটা হতে পারে। আরেকটা হতে পারে কি, দুধ আমি কিনবো কোথা থেকে, সংসার চালাতে পারি না, কি করে খাবো, ওই জন্য খাওয়াটা মন থেকে ছেড়ে দিয়েছি। এটা তো কন্ডিশনের উপর নির্ভরশীল, এটা কোনো সিমটমই না। এবার সে বলছে দুধ হচ্ছে ক্ষতিকর। এবার কারো ক্ষতি দেখে যদি সে ভয় খায় না, তাহলে বিষয়টা কিন্তু কোনো সিমটম হবে না। তার ক্ষতিকর ধারণা, দুধ ক্ষতিকর। আমাদের বিজ্ঞান কি বলছে, দুধ হচ্ছে অত্যন্ত পুষ্টিকর জিনিস, সুষম আহার বলছে। এই যে ক্ষতিকর, কেন ক্ষতিকর, কেন উত্তর সে দিতে পারবে না। এইটি হচ্ছে ফিক্সড আইডিয়া। তাহলে ফিক্সড আইডিয়া দূর থেকেও আসতে পারে, শুধুমাত্র ওই বিয়ে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ হচ্ছে না এরকম ব্যাপারটাই শুধু নয়। যেমন সে মনে করছে বিয়ে করা ক্ষতিকর। সমাজে কি, সমাজে বিবাহ পদ্ধতিতে এসছে কিসের জন্য? কারণ প্রাচীনকাল থেকে যৌনতার উপর কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না, যার সঙ্গে যার যখন খুশি যেভাবে যৌন মিলন করতে পারতো, তখন কোনো বিধিনিষেধ ছিল না। পরবর্তীকালে এই বিধিনিষেধগুলো এসছে কিসের জন্য? যৌনতাকে নিয়ন্ত্রণের জন্য। কারণ যৌনতাকে বাদ দিয়ে তো এই জগৎ বাঁচবে না, যৌনতার তো প্রয়োজন আছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে তাদের ফিক্সড আইডিয়া, যেটা যে বিবাহ, এটা ভালো আইডিয়া না। আবার এর সঙ্গে যদি মানে ইয়েটা জুড়ে যায়, যদি মানে ধর্মটা যদি জুড়ে যায়, তাহলে আরো মুশকিল ব্যাপার। না এটা হলে কি হচ্ছে, এই বিবাহটা কিসের জন্য ভালো না, এটা পাপ। পাপ হলে পরে আমি ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত হব। ঈশ্বরের করুণা থেকে যদি বঞ্চিত, তাহলে ঈশ্বর তাহলে নারী পুরুষ সৃষ্টি করলেন কিসের জন্য? দিস ইজ অলসো ফিক্সড আইডিয়া। এরকম বিভিন্ন ফিক্সড আইডিয়া কিন্তু আমরা কিসের মধ্যে পাবো না, পাল সেটেলের মধ্যে আমরা পাবো। এবং এই যে একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা, খুবই অসাধারণ সুন্দরী দেখতে ভদ্রমহিলা, তার কিছু সমস্যা নিয়ে তিনি এসেছেন। সমস্যা নিয়ে আসার পর ব্যাপারটা কিরকম হলো না, তিনি বিয়ে করেছেন, তার সেক্সুয়াল হিস্ট্রি নেওয়ার সময় তখন সে বলছে যে না, আমরা সেক্সুয়াল মিলন আমাদের হয় না। আমরা কেন? ওই যে আমার স্বামীও, তিনি একজন ফিলোসফির প্রফেসর, তিনি হচ্ছে তান্ত্রিক, এবং তার সাধনার, তিনি তিনি হচ্ছে বিবাহের বিপক্ষে ছিলেন, বিবাহের বিপক্ষে ছিলেন। এই ঘটনাটা, বিবাহের বিপক্ষে ছিলেন, তিনি বিবাহ করেছেন তন্ত্র মতে, স্ত্রী দরকার, না হলে কিন্তু তার সাধনায় ব্যাঘাত ঘটবে, এইরকম একটা আইডিয়া থেকে সে বিবাহ করেন। ও এই মহিলার কিন্তু সেক্সুয়াল চাহিদা ছিল, এবং তারপরে কি হলো, তাকে রেকর্ডিং করে তাকে আমি পোনিয়াম দিয়েছিলাম। পোনিয়াম দিতে তার সেক্সুয়াল অনেকগুলো সিমটম তার চলে গেল, কিন্তু পরবর্তীকালে পোনিয়ামের কোনো উন্নতি হলো না। তখন তাকে আমরা পালসেটিলা দিলাম। পালসেটিলা দিলাম কেন? এও কিন্তু ওই তার ওই আইডিয়াটাকে মেনে নিয়ে সে বিয়ে করেছিল, এটা একটা প্রথম কথা। এবং এর প্রবলেম গুলো কি হয়েছে না, আফটার ম্যারেজ হয়েছে। তার স্বামীর মধ্যে কিন্তু কি ছিল, মহিলাকে সে বিয়ে করবে না, কোনো সে বিয়ে করাটা তার কাছে গুড আইডিয়া নয়। না বিয়ে করাটা আমার ভালো লাগে না, বিয়ে করে কি হবে, বিয়ে আমার পছন্দ না, আমি অন্য কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করি না।
এবং এখানে রিলিজিয়াস ব্যাপারও তার ছিল। তবে দেখা যাচ্ছে এই যে ফ্যাক্টরটা, তার স্বামীর যে ফ্যাক্টরটা যেটা আছে, এই ফ্যাক্টরটা কিন্তু আমাকে প্রেসক্রাইবে সাহায্য করবে। কারণ ব্যাপার হচ্ছে যে স্বামীর সঙ্গে তার তো সেক্সুয়াল রিলেশন হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তার এই জিনিসগুলোকে সে মেনে নিয়েছে, মেনে নিয়ে সেইভাবে নিজেকে চালাবার চেষ্টা করছে। এই দিকগুলো ভেবে টেবে আরো অনেক কিছু ভাবলাম। ভাবার পরে তার স্বামীর যে এই যে খেয়ালগুলো, এইগুলো সে মেনে নিয়েছে। এই যে বাধ্যতামূলক, বাধ্য, সে কিন্তু একজন ভালো শিক্ষিকা, তিনি যথেষ্ট রোজগার করেন, সুন্দরী দেখতে, তিনি একজন ভালো বিবাহ তিনি অবশ্যই করতে পারতেন। তা সত্ত্বেও কিন্তু তিনি তার ধর্মের প্রতি তার খুব ভালোবাসা ছিল, সেই সোর্স থেকে তিনি কিন্তু তার কথাগুলো সব মেনে নিয়ে তিনি চলেছেন, এবং তিনি বাধ্য, অবাধ্য কোনোদিন হননি। তাকে তার জন্য তাকে কোনো কিছু করেন, এই যে বাধ্যতা, এইটা কিন্তু হচ্ছে পাল সেটির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে কি এই যে স্বামীর বিয়ের পর থেকে তার যে ইন্টারাকশন গুলো, পরস্পরের ইন্টারাকশন গুলো, এইগুলো আমি সব জিজ্ঞেস করে করে বার করেছিলাম। বার করার পর তাকে পরবর্তীতে পাল সেটিলা দিতে সেটা কেসটা কিন্তু আরোগ্য হয়ে যায়। এই হচ্ছে একটা গল্প আপনাদের আমি বললাম। তাহলে আমি আগেও বললাম যে এই যে যৌনক্রিয়া নিয়ে আমি আগেও বলেছি। ধর্মীয় ভাবনাটা তার মধ্যে আমি বলেছি। ধর্মীয় ভাবনাটা কি না, আমি যদি এরকম সম্পর্ক যদি করি তাহলে কি হবে না, আমি ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত হব, বা আমার পরমার্থিক যেসব মানে কি ঐশ্বরিক জিনিস পাওনা ছিল মানে মৃত্যুর পরে, সেইখান থেকে আমরা বঞ্চিত হব। এইরকম একটা সেরকম একটা ঘটনা কিন্তু এদের মনের মধ্যে বাসা বাঁধে। ফলে এই যে ফিক্সড আইডিয়া, এই ফিক্সড আইডিয়ার মধ্যে দিয়ে তারা কিন্তু চলতে থাকেন, এবং আলটিমেটলি এই পেশেন্টগুলো কিন্তু অসুখী হয়। এইসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু স্যাডনেস, মিলানকোলিয়া, এগুলো কিন্তু আসতেই পারে, না আসার কোনো কারণ নেই। ফলে আজকে আমি এইটুকুই পালসিটি নিয়ে আলোচনা করলাম। এটার যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কারো যদি অ্যাড করার থাকে, সিনিয়র কেউ থাকেন তিনি অ্যাড করতে পারেন। এইটুকু বলে শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা স্যার, স্যার এই উইপিংটা যদি একটু ডিফারেন্সিয়েট করে দেন। কোনটা? উইপিংটা, এই যে পালসেটিলার উইপিং বা অন্যান্য মেডিসিনে যেমন ন্যাট্রামিনের উইপিং বা অন্যান্য মেডিসিনে যে উইপিংটা আছে, কাদার কারণটা যদি একটু বলে দেন। হ্যাঁ, উইপিং, পালসেটের উইপিংটা হচ্ছে ইনস্ট্যান্ট উইপিং, মানে কথা বলতে বলতে সে কাঁদতে শুরু করবে, এরকম একটা ব্যাপার। আর চোখটা ছলছল করে, পালসেটিলার উইপিংটা ছলছল করে। হুম। মেডোনিয়ামও তাই, কিন্তু মেডোনিয়ামের ব্যাপারটা হচ্ছে যে মেডোনিয়াম সাইকোটিক বেস, তো পালসেটের তো শরিক বেশ, শরিক বেশের পেশেন্ট। মেডোনিয়ামের ক্ষেত্রে এরকম দেখবেন, মেডোনিয়াম তার কষ্টের কথা বলতে বলতে কাঁদতে শুরু করবে, আর পালসেটিলার ক্ষেত্রে সহজেই কাঁদতে শুরু করবে, কষ্টের কথা বলুক আর না বলুক, কথা বলতে বলতেই তার কান্না শুরু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। আর শুধু কথা বলা না, খুব তুচ্ছ কারণে কাঁদে, খেতে দিতে দেরি হলো কাঁদবে। হ্যাঁ, তার হয়তো পায়খানা পেয়েছে, হ্যাঁ, কেউ পায়খানা আছে যেতে পারছে না, এরকম সে কাঁদতে শুরু করে দিল। বা তার একটা জামা পরার ইচ্ছা, জামাটা খুঁজে পাচ্ছে না, আমার জামাটা কোথায় গেল, কাঁদতে শুরু করে দিল। এইটা তো মেডোনিয়াম করবে না। এই জন্যই সিচুয়েশন গুলোকে কিন্তু পেশেন্টের নিতে হবে। আবার ন্যাট্রামিনের পেশেন্ট যদি পান, তার কান্নাটা কিন্তু প্রথমেই শুরু হবে, তাকে কাঁদানো খুব মুশকিল। অনেকটা পরে সে কিন্তু যখন কাঁদবে, যখন তখন তাকে আপনি থামাতেও পারবেন না। এই যে ন্যাট্রামের এটা একটা বৈশিষ্ট্য। মানে কান্নাগুলো কিন্তু অনেক সিপিআরও কিন্তু চট করে সিপিআর কান্না চলে আসে, কিন্তু সিপিআর তো পেশেন্টটা কিরকম, সিপিআর এর পেশেন্টের হচ্ছে তার টল, স্লেন্ডার, এই একটা ব্যাপার আছে, মুখে কিছু দাগ পাবেন আপনি, স্যাটেল ইয়ে পেতে পারেন। বা তারপর একটা সিপিআর পেশেন্ট কিন্তু একটু ডাল হয়, এইগুলো আপনি পাবেন সিপিআর পেশেন্টের মধ্যে। ফলে এই যে পার্টিকুলার এই যে সিচুয়েশন গুলো, প্রত্যেকটা সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। এবং সিপিআর কিন্তু একদিনে তৈরি হয় না। সিপিআর মধ্যে প্রচন্ড রকম কি থাকে, তার সংসারের প্রতি অনীহা থাকে, হ্যাঁ, অ্যাভার্সন থাকে,
সংসারের প্রতি, এগুলো তো পাল সেটিলার মধ্যে থাকে না। আবার পাল সেটিলা কি করে, পাল সেটিলা সে রিজার্ভ কোম্পানি, প্রচন্ড রিজার্ভ কোম্পানি তার। আর এই সিপিআর পেশেন্ট কি, তার কিন্তু সে প্রথমে তার রিজার্ভ কোম্পানি ছিল, তার স্বামীকে সন্তানকে সে খুবই ভালোবাসে, আস্তে আস্তে সেখান থেকে সে আইসোলেটেড হয়ে যাচ্ছে। ফলে ব্যাপার হচ্ছে এই যে কান্নাটার সঙ্গে সঙ্গে মানুষটা কেমন সেটা যদি একটু জাজমেন্ট করতে পারে একটা সুবিধা হয়। আরেকটা জিনিস করবো, এই কান্নায় তার কষ্ট বাড়ছে না কমছে, যদি বাড়ে তার যদি সাইকোটিক ফেনোমেনা এখানে আছে, যদি কমে তার শরীর ফেনোমেনা আছে। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো যদি আপনারা একটু চেক করতে পারেন তাহলে দেখবেন সিলেকশনটা অনেক ইজি হয়ে যাবে। যার জন্যই আমি কিন্তু ওই ক্রনিক মায়াজম গুলো পড়াচ্ছি, রীতিমতো আলোচনা করছি। আজকে সাগরের বিশেষ অনুরোধে আমি এটা শুরু করেছি। তা ক্রনিক মায়াজম গুলো পড়াচ্ছি ওই কারণে আলোচনা করছি, এবং রেপার্টরিও যেটুকু আলোচনা করছি সেখানেও কিন্তু আমি চেষ্টা করছি যে মায়াজমের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে একটা ড্রাগ সিমটম গুলো নেব, কিভাবে চয়েস করব, ওষুধ দেব, এই জায়গাগুলো ভাবনার বা চিন্তার জায়গাগুলো আপনাদের মাথায় ঢোকাবার চেষ্টা করছি। এইটা আমার চেষ্টা, কতটুকু ঢুকছে বলতে পারবো না। তা আজকে আমি কি পরিষ্কার করতে পেরেছি কান্নাটা? কান্নাটা কিছু পরিষ্কার হয়েছে? কে প্রশ্ন করেছিলেন? হ্যাঁ স্যার, কিছুটা হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম জাহাঙ্গীর স্যার। আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দীপেন স্যারকে, আর ধন্যবাদ হোমিও দর্পণ গ্রুপকে, আর কৃতজ্ঞতা হচ্ছে স্যারের প্রতি। স্যার পালসেটিলা প্রথম পর্ব শুরু করেছেন, আশা করি ধীরে ধীরে আরো যত যাব আরো মজা পাবো, কারণ স্যার প্রথমে একটা বিষয় খুব সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। মানে পালসেটিলাকে আমরা সবসময় ফিমেল রেমেডি হিসেবেই চিনি, এই কথাটির কিছু ব্যাখ্যা স্যার দিয়েছেন। আমি আসলে আমরা সবসময় বলে থাকি, কিন্তু কেন্ট স্যারের কথা দিয়েই স্যার কিন্তু ব্যাখ্যাটা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তবে একটা বিষয় বলবো যে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে, বা আমার না, সবাই হয়তো এই বিষয়টি বলবে যে স্যার ওই যে স্টেয়ার অফ অ্যাকশনের কথা বলেন, যে পালসেটিলা আসলে ফিমেল পেশেন্টদের অনেক মানে জায়গাতেই পালস সিলেকশনে আসে। স্যার একটা রোগীর ক্ষেত্রেও কিভাবে কোনিয়াম থেকে পালসে কনভার্ট হলেন সেটা উল্লেখ করেছেন। ধন্যবাদ স্যারকে। ভালো থাকবেন স্যার, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আজকে উপস্থিত হননি। আচ্ছা, আমরা যদি কারো কোনো সংযোজন থাকে আপনারা করতে পারেন। মানে সেই অনেক স্যার উপস্থিত আছেন। আচ্ছা, যতটুকু আলোচনা হলো, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো যদি প্রশ্ন, কারো কি প্রশ্ন নেই এই পালসেটিলার উপর? একটা পর্ব হলো, কিন্তু এই যতটুকু আলোচনা হলো, প্রশ্ন আপনারা করুন। আমাদের কাছে মিহির কুমার দাস স্যার আছেন। স্যার যদি কিছু বলেন। মিহির কুমার দাস স্যার, সম্ভবত স্যার মনে হয় নেই।
মাইক্রোফোন ওদের। আমরা আজকে আপনি আজকে আচ্ছা আচ্ছা আলোচনা তুলেছি এটা বলার পরে ওরা আমাদের ডিস্টার্ব হচ্ছে কেন এত? আর অবদান পুরো নির্দেশটা নিয়ে তো অসাধারণ আলোচনা এনজয় করি বলার কিছু নেই সবাইকে নমস্কার। আমি কিন্তু দীপের সম্ভবত কিচ্ছু স্যার, বুঝতে পারলাম না কি বললো মি। স্যার বাসের মধ্যে ছিল তো বুঝতে পারছি না। আচ্ছা, আহ, আমাদের মাঝে শ্যামল ব্যানার্জি স্যার আছেন। স্যার বলুন, কিছু যদি সংযোজন করুন স্যার। হ্যাঁ, স্যার তো বরাবরই অসাধারণ বলেন, এখানে আমার সংযোজন করার তেমন কিছু নেই। আচ্ছা, প্রশ্ন, কারো কি প্রশ্ন নেই? না হলে আমরা আলোচনা শেষ করব। প্রশ্ন স্যার দেখতে পাচ্ছি না। না, প্রশ্ন না থাকলে আর করা যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। স্যারের অনুমতি নিয়ে আমরা আলোচনা শেষ করবো। স্যার হ্যাঁ, আপনি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমিও বিদায় নিচ্ছি। আচ্ছা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি সকলকে জানাই। আবার আমরা ভূমি দর্পণে এক হবো।